হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো পরিবারের অবহেলা গল্পের সিজন 1 এবং সিজন 2 তো শেষ। এবার 3 পালা। সিজন 3 তে ইনশাআল্লাহ গল্পটা শেষ হয়ে যাইব। তো কথা কম বইলা চলো গল্পে যাওয়া যাক। মুরব্বি দাঁড়াও, আগে লাইক বাটনে ক্লিক করো, তারপরে গল্প শুরু করো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা। ওকে, চলো এখন গল্প শুরু করা যাক। আমরা সকালবেলা নাস্তা করে সবাই মিলে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। একটা লেটেস্ট ভার্সনের কারে করে চলে গেলাম আমরা কলেজে পৌঁছে গাড়ি থেকে নামতেই তো আমার চোখ কপালে উঠে গেল। এটা কি দেখতে পাচ্ছি? আমার পরিবার আমার সামনে দাঁড়ানো এবং তারা আমার দিকে তাকিয়ে আছে। আমি তাদেরকে দেখেও না দেখার ভান করে হাঁটতে শুরু করলাম। আমি আমার সেকেন্ড আব্বুকে বললাম, আব্বু ওই দেখেন আমার পরিবারের লোকজন দাঁড়াই আছে। আঙ্কেল আমাকে বলল, তুমি ওদের দেখেও না দেখার ভান করে হাঁটতে থাকো। আমিও সেভাবে হাঁটতে লাগলাম। তারপরে আমার মেজো ভাই আমার সামনে এসে আমার পথ আটকে দাঁড়ালো এবং বলতে লাগলো, ভাই আমি জানি তুই আমাদের উপর রাগ করে আসিস। রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু দেখ আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দে। তখন আমি বললাম, কি বলছেন এইসব? কে আপনি? আর কি সব বলছেন এগুলা? আমি রাগ করতে যাব কেন? এইসব কথা ভাইয়া শুনে ভাইয়া তো একদম অবাকের চরম শিখরে। তার ভাই তাকে চিনতে পারতেছে না। এই কথাগুলো বলার পর খেয়াল করলাম ভাইয়ার চোখে পানি চলে আসছে। আমি মনে মনে বলতেছি, ভাইয়া আমাকে মাফ করে দাও, আমি তোমাকেই কষ্ট দিতে চাইনি, আমি তো পরিস্থিতির শিকার। আমি তোমাদের সকলের কষ্টই বুঝতে পারতেছি। তখন ভাইয়া বলল, কি বলছিস ভাই এইসব? তুই আমাকে চিনতে পারতেছিস না? তখন আমি বললাম, না আমি তো আপনাকে ঠিক চিনতে পারতেছি না। তখন ভাইয়া আমার হাত ধরে টানতে টানতে আমাদের পরিবারের সামনে নিয়ে গেল এবং বলল, দেখ তো তুই এদের কাউকেই চিনিস না? তখন আমি বললাম, না আমি তো এদের কাউকেই চিনি না। আপনি অযথা আমার কলেজের সময় নষ্ট করতেছেন কেন? এই কথা শুনে আমার আম্মু হামাও করে কেঁদে দিল আর বাবা নিশ্চুপ হয়ে মাথা নিচের দিকে দিয়ে চোখের পানি ফেলতেছে। তখন আমি বললাম, আমি বুঝতে পারতেছি না আপনার এমন করতেছেন কেন? আমাকে যাইতে দেন, আমার কলেজের সময় নষ্ট হয়ে যাচ্ছে। আসলে আমি তাদের এইভাবে কষ্ট আর সহ্য করতে পারতেছি না। তখন ভাবি দৌড়ে এসে আমার হাত ধরলো, ভাই আমাকে মাফ করে দাও, প্লিজ তুমি চলে যেও না। আমি জানি আমি আর আমার বোন মিলে তোমার অনেক বড় ক্ষতি করে ফেলেছি। আমাদের কি কোনোভাবেই ক্ষমা করা যায় না? ক্ষমা করে দাও আমাদের। আমি তখন বললাম, কি করতেছেন আপনি এইসব? আমি আপনাদের কাউকে চিনি না, আর আপনার কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না, আমার হাত ছেড়ে দিন। তখনই ওইখানে মাইশা আসলো। মাইশা এসে বলল, এই আপনি কি করতেছেন এইসব? আমার ভাইয়ার হাত ছাড়েন। আপনি আমার ভাইয়ার হাত ধরে আছেন কেন? ছাড়ুন বলছি। এটা বলেই দৌড়ে এসে আমার কোলে উঠলো। বাবা বলল, তুই কি সত্যি আমাদের চিনতে পারতেছিস না? যদি সত্যি চিনতে পেরে যদি অভিনয় করে থাকিস তাহলে আজকেই আমার মৃত্যু হবে। তখন আমি আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারলাম না। আমি তখন বলে দিলাম, কি বলতেছো এইসব? আমি তোমাদের সবাইকেই চিনতে পারছি। তখন দেখলাম সবার মুখে একটা প্রশান্তির হাসি ভেসে উঠলো। আম্মু আমার কাছে আসলো। আম্মু বলল, আমি জানতাম বাবা তুই আমাদের উপর রাগ করে বেশিক্ষণ থাকতে পারবি না। তখন আমি বললাম, থাক, আমার উপর আর আপনার দরদ দেখাতে হবে না। হ্যাঁ আমি আপনাদের চিনি ঠিকই, কিন্তু আমি আর আপনার ছেলে না, আর কখনোই ফিরবো না আমি আপনাদের কাছে। আপনারা আমার সাথে যা যা করেছেন আমার সব কিছুই মনে আছে। আমি তো মরেই গেছিলাম, আল্লাহ তাআলার রহমতে এখনো বেঁচে আছি। তখন বাবা বলল, বাবা দেখ আমরা সবাই আমাদের ভুলের জন্য অনুতপ্ত। সব থেকে বড় ভুল তো আমার, আমি তোর সাথে বেশি অন্যায় করেছি। দেখ বাবা, কেউই আমার সাথে কথা বলে না, তোর মা তো কারোর সাথেই কথা বলে না। আমি যা পাপ করেছি এটা ক্ষমারও অযোগ্য, তারপরেও আমাকে ক্ষমা করে দে বাবা। আমাদের পরিবারটা ভেঙে একদম তছনছ হয়ে গেছে, কোনো শান্তি নেই। তখন আমি বললাম, কি ভেবেছেন আপনি? এইভাবে আকুতি মিনতি করলে আমি ফিরে যাব আপনাদের কাছে? এই কথা স্বপ্নেও ভাববেন না, আমি কখনোই আর আপনাদের কাছে ফিরে যাব না। আমি আপনাদের কাছে মৃত। তখনই পাশ থেকে ঋতু দৌড়ে এসে আমার পা ধরলো এবং বলতে লাগলো, দেখো আমি যা করেছি তার ক্ষমা হয় না। যা করেছি আমি করেছি, আমাকে শাস্তি দাও, আমার সাথে যা ইচ্ছা তাই করো। তখন আমি বললাম, তুই একদম আমার কাছে আসবি না, তুই আমার পা ছাড়, তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না। কি বললি ক্ষমা? আর তোকে হ্যাঁ ক্ষমা করতে পারি যদি তুই আমার চরিত্র থেকে কলঙ্কের দাগ উঠিয়ে দিতে পারিস, যদি ফিরে দিতে পারিস আমার সেই মার ভালোবাসা, যদি ফিরে দিতে পারিস আমার হারিয়ে যাওয়া সেই দিনগুলো। দেখো এগুলা তো আর কোনোভাবে সম্ভব না। তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করো, যেইভাবে ইচ্ছা আমাকে সেইভাবে শাস্তি দাও, তবুও তোমার পরিবারের কাছে ফিরে আসো। এরা কেউ ভালো নেই, তোমার আম্মু তো একদমই ভালো নেই, সে থাকতে পারে না তোমাকে ছাড়া। প্রত্যেক রাতে কান্না করে ওঠে লিমন লিমন বলে। সে তো সারাদিন রুম থেকে বের হয় না, সারাদিন রুমের ভিতরে বসে বসে কান্না করে।
আর তোমার বাবা তো একদম অনুতপ্ত, সে তার ভুল সম্পূর্ণটাই বুঝতে পারছে, সে আর কখনোই এরকম ভুল করবে না। তাকে এখন বাসায় সবাই অবহেলা করে, সেও অবহেলার কষ্টে বুঝে গেছে, সেও এখন অনেক কান্না করে। তোমার বাবার সাথে কেউই কথা বলে না, কেউই তার খোঁজ খবরও নেয় না। আর তোমার ভাই তো আমার বোনের সাথে একদমই কথা বলে না, তারা দুইজন আলাদা রুমে থাকে। তখন আমি বললাম, এগুলো তো আমার সাথে যা হয়েছে তার কাছে একদম সামান্য। এটা বলে ওইখান থেকে চলে আসলাম আমার সেকেন্ড আব্বু আম্মুর কাছে। আব্বু আম্মু বললো, আচ্ছা ঠিক আছে চলো এখন। এনারা যা করছে এদেরকে কখনোই ক্ষমা করা যায় না। আর এ তোমার বাবা, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। ছি ছি ছি, নিজের সন্তানের সাথে কেউ এমন কিভাবে করতে পারে? এরকম বাবা পৃথিবীতে হয় জীবনে প্রথম দেখলাম। তারপর আমার সেকেন্ড আব্বু আমাকে নিয়ে ওইখান থেকে চলে গেল। আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কি করব আমি? আমাকে তো শক্ত হতে হবে, না হলে অনেক সন্তানই তার আপন বাবা মার কাছেও অবহেলিত হতে হবে। আসার সময় বাবা মা ও ভাইয়ের মুখ দেখে অনেক কষ্ট লাগলো, তারা অনেক শুকিয়ে গেছে, প্রত্যেকটা মানুষেরই চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। আসার সময় দেখলাম ভাবি ঋতুকে অনেক বকতেছে। যাই হোক, তারপর আমি চলে গেলাম কলেজে। দ্বিতীয় আব্বু মাইশাকে নিয়ে চলে গেল বাসায়। মন খারাপ করে ক্লাস শেষ করলাম। বন্ধুরা দূর থেকে দাঁড়িয়ে এইসব কাহিনী সব দেখেছে, তাই ওদেরও মন খারাপ। এইভাবে দেখতে দেখতে চলে গেল 3টা বছর। আমি এখন অনার্স 2য় বর্ষে পড়ি, মাইশা ক্লাস 2তে পড়ে। এর মাঝে আমার পরিবারের লোকজন অনেকবার এসেছে আমাকে ফিরিয়ে নিতে, কিন্তু আমি যাইনি, তাদেরকে তাড়িয়ে দিয়েছি। আর শিফা তো প্রত্যেক দিন আসবেই আমাকে ফিরিয়ে নিতে, কিন্তু সবাই এসে সবসময় খালি হাতেই ফিরে গেছে। এখন আমার কাঁধে অনেক বড় দায়িত্ব চলে আসছে। আমি এতিমখানার দেখাশোনা করি এবং গরিবদের জন্য অনেক কিছুই করার চেষ্টা করি। বেকারদের চাকরি ব্যবস্থা করার সুযোগ করে দেই। এইসব দেখে আমার দ্বিতীয় আব্বু আমার ওপর অনেক খুশি। সে এই কাজে তার মনের মতো একটা ছেলে পেয়েছে। অবশ্য এই কাজে আমার বন্ধুরাও আমাকে হেল্প করে। আমরা সবাই ভার্সিটিতে বসে আড্ডা দিতেছি, হঠাৎ রাতুল বলে উঠলো, ভাই ঋতুকে তো ওর কাজের শাস্তি দিয়ে দিছি। তখন সিয়াম বলল, মানে কি, কিভাবে দিলি? তখন রাতুল বলল, ও এখন প্রেগনেন্ট এবং ওর সাথে আমি সব যোগাযোগ বন্ধ করে দিয়েছি। তখন আমি অনেক রাগী কণ্ঠে বললাম, কি বলছিস এইসব? তোকে এইসব কে করতে বলেছে? বলেই ওর গালে জোরে একটা থাপ্পড় দিলাম। আমাকে সিয়াম আটকালো এবং বলতে লাগলো, ওকে মারতেছিস কেন? রাতুল যা করেছে একদম ঠিক করেছে, ওর মতন মেয়ের সাথে এমনটাই যায়। তখন আমি বললাম, আরে ভাই, আমরা তো মানবতার কাজ করি। ওই মেয়েটা যে কাজ করেছিল, ওই মেয়েটার শাস্তি আল্লাহ তাআলাই তাকে দিত। তখন রাতুল বলল, দোস্ত তুই আমাকে মারতে থাক, মারতে মারতে মেরে ফেল, তবুও আমি আজকে অনেক খুশি, আমি ওই মেয়েটাকে শাস্তি দিতে পেরেছি। রুদ্র, তুই একদম ঠিক কাজ করেছিস, আজকে আমার পক্ষ থেকে তোদেরকে পার্টি দিব। তখন আমি বললাম, আরে ভাই তোরা বুঝতে পারতেছিস না, এইসব নিয়ে পরে যদি সমস্যা হয়? তখন রুদ্র বলল, আরে ভাই এইসব নিয়ে আমি একদম ভয় পাই না, তোরাও নিশ্চিন্তে থাকতে পারিস, আমি মেয়েটাকে শাস্তি দিতে পেরেছি, এতে আমি অনেক খুশি। তখন আমি বললাম, আচ্ছা তোরা যা ইচ্ছা কর, আমি এখন মাইশাকে ওর স্কুল থেকে নিতে যাব, বিকেলে দেখা হবে। তখন সিয়াম বলল, আচ্ছা ঠিক আছে যা, আমরাও বাসায় যাব, বিকালে এসে পার্টি হবে। তারপর ওরা বাসার দিকে যেতে লাগলো। আমিও একটা রিক্সা নিয়ে মাইশার স্কুলের দিকে যেতে লাগলাম। ওইখানে যাই দেখি মাইশা শিফার কোলে। মাইশা আমাকে দেখে দৌড়ে এসে আমার কোলে উঠলো। এসেই আমাকে বলল, ভাইয়া ওই মেয়েটা আমাকে ভাবি বলতে বলেছে, তুমি নাকি ওই মেয়েটাকে বিয়ে করবে। তখন আমি শিফার কাছে গেলাম এবং বললাম, কি সমস্যা তোর? আমাকে একটু শান্তিতে থাকতে দে, আর তুই ওকে আবল তাবল এইসব কি বোঝাচ্ছিস? তখন শিফা বলল, যা বুঝাইছি সব তো ঠিকই বুঝাইছি, তুমি তো আমারই, তাই না? তখন আমি বললাম, একটা থাপ্পড় দিব, এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল, যা এখন বাসায় যা। তখন শিফা বলল, না আমি যাব না, যদি তুমি আমাকে বাসায় দিয়ে আসো তাহলে যেতে পারি। আমি তোকে পৌঁছে দেবো বাসায়, তারা একটা রিক্সা টিকে দিচ্ছি, তুই রিক্সা করে বাসায় চলে যা। তখন শিফা বলল, আসছে, তুমি যদি আমাকে বাসায় পৌঁছে দিয়ে না আসো তাহলে আমি কখনোই যাব না এখান থেকে। তখন পাশ থেকে মাইশা বলল, আচ্ছা ভাইয়া একদিনই তো, চলো ওনাকে ওনার বাসায় পৌঁছে দিয়ে আমরা ওইখান থেকে আমাদের বাসায় যাব। তখন আমি বললাম, আচ্ছা কিউটি, তোর কথায় শুধু ওকে ওর বাসায় পৌঁছে দিচ্ছি। তখন মাইশা বলল, আমি জানি তো আমার ভাইয়া আমার কথা কখনোই ফেলতে পারবে না। তারপর শিফাকে তার বাসায় পৌঁছে দিতে গেলাম। অনেকদিন পর এই বাসার কাছাকাছি আসলাম, এতদিন বাসার দূর দিয়ে গেছি। যাই হোক, ওকে নামাই দিয়ে আমরা চলে আসলাম।
তখন বাসায় পৌঁছে আমি আমার সেকেন্ড আম্মুকে বললাম, আম্মু অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি আমাদের খেতে দাও। তখন আম্মু বলল, ওয়ে তোরা আসছিস, যা তোরা দুইজন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে হায়, আমি খাবার দিচ্ছি, তোরা তো আবার একে অপরকে ছাড়া খাবি না। তখন মাইশা বলল, আম্মু আমার তো হাত মুখ ধুতে হবে না, আমাকে তো আমার ভাইয়াই খেতে দেয়। তখন আম্মু বলল, চুপ, তারপরেও তোকে হাত মুখ ধুতে হবে, বাইরে থেকে আসলে হাত মুখ ধুতে হয়, তুই জানিস না। তারপর দুইজন হাত মুখ ধুয়ে এসে খাবার শেষ করে আমরা রুমে গেলাম। রুমে গিয়ে শুতে না শুতেই হঠাৎ রুদ্রর কল আসলো। আমি কল ধরে বললাম, হ্যাঁ রুদ্র বল। তখন রুদ্র বলল, দোস্ত ঋতু নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছে। তখন আমি বললাম, কি কি বলছিস এইসব? আমি তোকে আগেই বলছিলাম এইটা নিয়ে কোনো কিছু হবে, তুই এত বাড়াবাড়ি করিস না। তো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলা যে ফুল সিজনটা একটা পার্টি দিতে। আমিও ভাবছিলাম যে ফুল সিজনটা একটা পার্টি দিয়ে দিব, কিন্তু আমি যদি ফুল সিজনটা একটা পার্টি বানাতে চাই তাহলে আমার 4 থেকে 5 দিন সময় লেগে যাব। এর থেকে ভালো হবে 4 থেকে 5 দিন প্রতিদিনই আমি একটা করে পার্ট দিই। তো তোমরা কি চাও অবশ্যই জানাবা। যদি ফুল একসাথে চাও তাহলে আমি নেক্সট পার্টেই পুরো গল্প দিয়ে দিব। তো এতে একটু সময় লাগবে, তো তোমরাই কমেন্ট বক্সে জানাও যে প্রতিদিন একটা করে পার্ট দিব নাকি একটু লেট করে পুরো গল্পটাই দিয়ে দিব। তো ভালো থাকবা সবাই, দেখা হচ্ছে পরবর্তী পার্টে।